আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার। খবর পড়ছি এম ওবায়দুর রহমান। শুরুতেই শিরোনাম। চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুস্থ, ভাসমান ও অসচ্ছল মানুষদের সহায়তার লক্ষ্যে 10,50,00,000 টাকা বরাদ্দ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্যোগ সংকটে শুধু কথা না বলে বিএনপিকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের। ভারতের পাশাপাশি অন্যান্য দেশ থেকেও করোনার টিকা আমদানি করবে সরকার, জানালেন তথ্য সম্প্রচার মন্ত্রী। টিকা নিয়ে গুজব না ছড়াতে গণমাধ্যমকে সতর্ক থাকার আহ্বান। দেশে করোনা ভাইরাসে একদিনে আরও 95 জনের মৃত্যু, মোট মৃতের সংখ্যা 10,683। এবছর জনপ্রতি ফিতরা সর্বনিম্ন 70 টাকা এবং সর্বোচ্চ 2,310 টাকা নির্ধারণ। 2022 সাল থেকে 3 বছরের জন্য জাতিসংঘের মাদকদ্রব্য নীতি বিষয়ক কেন্দ্রীয় সংস্থা সিএনডি সদস্য নির্বাচিত হল বাংলাদেশ। ভারতের মহারাষ্ট্রে অক্সিজেন সরবরাহের জটিলতায় অন্তত 22 জন করোনা রোগীর মৃত্যু, দেশটিতে দৈনিক মৃত্যুর সংখ্যা 2000 ছাড়ালো। এবং ক্যান্ডিতে স্বাগতিক শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিন শেষে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশের সংগ্রহ 2 উইকেটে 302 রান। শিরোনাম শুনলেন। নিজে সচেতন হন, করোনা সংক্রমণ রোধ করুন। ঘরের বাইরে সবসময় মাস্ক পরিধান করুন। সাবান পানি দিয়ে ঘন ঘন হাত ধুয়ে ফেলুন অথবা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। সামাজিক দূরত্ব মেনে চলুন। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না গিয়ে ঘরেই থাকুন। মনে রাখবেন, স্বাস্থ্যবিধি মেনে চলাই করোনা মহামারী থেকে মুক্তির একমাত্র উপায়। এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাসের কারণে চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুস্থ, ভাসমান এবং অসচ্ছল মানুষকে সহায়তার লক্ষ্যে 10,50,00,000 টাকা বরাদ্দ দিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দেশের 64 জেলা প্রশাসকের অনুকূলে আজ এ অর্থ বরাদ্দ দেন শেখ হাসিনা। তিনি জানান, স্থানীয়ভাবে প্রস্তুতকৃত তালিকার ভিত্তিতে চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুস্থ, ভাসমান এবং অসচ্ছল মানুষকে এ বরাদ্দ থেকে আর্থিক সহায়তা দেয়া হবে। অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল বলেছেন, চলমান করোনা মহামারী পরিস্থিতির কারণে আগামী বাজেটে সমাজের অসচ্ছল শ্রেণীর মানুষদের বিশেষ গুরুত্ব দেয়া হবে। তিনি আজ রাজধানীতে অর্থনৈতিক সম্পর্ক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির 2টি পৃথক ভার্চুয়াল বৈঠকে সভাপতিত্ব শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। আসন্ন ঈদে প্রায় 33,39,000 দরিদ্র পরিবারের প্রতিটিকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে 2,500 টাকা করে প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম হবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন আ.হ.ম মোস্তফা কামাল। তিনি বলেন, প্রান্তিক পর্যায়ের এ সকল সুবিধাভোগীর কাছে অর্থ সহায়তা পৌঁছে দেয়া যথেষ্ট প্রযুক্তি বান্ধব নয়। সরাসরি এই অর্থ গ্রহণের পূর্ণাঙ্গ সক্ষমতাও তাদের নেই। এ কারণে অর্থ হস্তান্তর প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব হতে পারে বলে জানান মন্ত্রী। দুর্যোগ সংকটে শুধু কথা না বলে বিএনপিকে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপিকে ক্ষমতায় যেতে হলে জনগণের কাছে ফিরে আসার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এখন জনকল্যাণের রাজনীতি বেশি প্রয়োজন। তিনি আজ রাজধানীতে তার বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন খুলনা জোনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন। বিএনপি দিনের আলোতেও রাতের অন্ধকার দেখতে পায়। এদেশে রাজনীতি, মুক্তিযুদ্ধের মূল্যবোধ, গণতান্ত্রিক অভিযাত্রা বাস্তবে ক্ষতিগ্রস্ত করেছে বিএনপি ও তার দোসর প্রতিক্রিয়াশীল চক্র। রাষ্ট্রের প্রতিটি অর্জনকে তারা অপপ্রচার আর অন্ধ সমালোচনায় বিদ্ধ করছে। লকডাউনের কারণে কর্মহীন, অসহায়, খেটে খাওয়া মানুষ এবং ছিন্নমূল ভাসমান মানুষদের সহায়তার জন্য দলীয় নেতা কর্মী ও সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ
সম্পাদক। করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষদের জন্য প্রায় 35 লাখ পরিবারকে প্রধানমন্ত্রী 2,500 টাকা করে আর্থিক সহায়তা দেবেন। এছাড়া সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত 1 লাখ কৃষক পরিবার পাবেন 5,000 টাকা করে। এই জন্য সরকারের 930 কোটি টাকা বরাদ্দ রয়েছে। করোনা আমাদের সকলের অভিন্ন শত্রু এবং অদৃশ্য শত্রু। এই অদৃশ্য শত্রুকে মোকাবিলা করতে হলে আমাদের সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এই প্রাণঘাতী করোনাকে আমাদের পরাজিত করতেই হবে ইনশাআল্লাহ। যশোর খুলনা মহাসড়কের যশোর প্রান্তে 10 কিলোমিটার সড়ক বর্ষা শুরুর আগেই জরুরি ভিত্তিতে মেরামতের নির্দেশ দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। তথ্য সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ভারতের পাশাপাশি অন্যান্য দেশ থেকেও করোনার টিকা আমদানি করবে সরকার। তিনি আজ সচিবালয়ে ক্লিনিক ভবনে দ্বিতীয় ডোজের করোনা টিকা গ্রহণের পর সাংবাদিকদের একথা বলেন। মন্ত্রী বলেন, কিছু কিছু সংবাদপত্র, মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্বিতীয় ডোজের করোনা টিকা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। করোনার সেকেন্ড ডোজ দেওয়ার ক্ষেত্রে একটি সংশয় জনমনে তৈরি করার অপচেষ্টা করা হয়েছিল, কিন্তু বাস্তবতা হচ্ছে এই ইতিমধ্যেই প্রায় 17 লক্ষ মানুষ করোনার সেকেন্ড ডোজ দিয়েছে। বাংলাদেশ করোনা ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে অনেক উন্নত দেশের তুলনায়ও আমরা এগিয়ে আছি এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শুধুমাত্র ভারতে উৎপাদিত অক্সফোর্ডের টিকা নয়, অন্যান্য দেশ থেকেও টিকা আনার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য সরকার আন্তরিকভাবে কাজ করছে। গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি সম্পর্কে গণমাধ্যমগুলোকে সতর্ক থাকার আহ্বান জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। দেশে করোনা ভাইরাসে একদিনে আরও 95 জন মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 10,683 জনে। আজ ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, 24 ঘণ্টায় 28,408টি নমুনা পরীক্ষা করে 4,280 জনের দেহে করোনা শনাক্ত হয়। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 7,32,060 জনে। এ সময় আরও 7,072 জন আরোগ্য লাভ করায় এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 6,35,183 জন। করোনা ভাইরাস সংক্রমণ রোধ এবং বর্তমান পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে চলমান কঠোর লকডাউনের মেয়াদ আগামীকাল থেকে আরও 1 সপ্তাহ বৃদ্ধি পাচ্ছে। গতকাল এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বর্ধিত লকডাউন 28 এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে। প্রজ্ঞাপনে বলা হয়, করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আজ মধ্যরাত থেকে 28 এপ্রিল মধ্যরাত পর্যন্ত বর্ধিত লকডাউনে আগের মতোই সকল বিধিনিষেধ বলবৎ থাকবে। তবে এ সময় আন্তর্জাতিক বিশেষ ফ্লাইট এবং ব্যাংকিং কার্যক্রম চালু রাখা হবে। এর আগে লকডাউনে মোট 13 দফা নির্দেশনা প্রদান করা হয়। একই নির্দেশনা বর্ধিত লকডাউনেও বহাল থাকবে। করোনা সংক্রমণ রোধে 14 এপ্রিল সকাল 6টা থেকে কার্যকর চলমান লকডাউন আজ মধ্যরাতে শেষ হওয়ার কথা ছিল। এদিকে আর্থিক লেনদেনের সুবিধার্থে আগামী 28 এপ্রিল পর্যন্ত বর্ধিত লকডাউনে সীমিত পরিসরে ব্যাংকিং ব্যবস্থা চালু থাকবে। বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে বলা হয়েছে, 21 এপ্রিল থেকে 28 এপ্রিল পর্যন্ত ব্যাংকসমূহ প্রতি কার্যদিবসে সকাল 10টা থেকে দুপুর 2:30টা পর্যন্ত খোলা থাকবে। তবে লেনদেন করা যাবে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। বাংলাদেশের সর্বত্র গত 8 এপ্রিল থেকে শুরু হয়েছে করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজের টিকা কার্যক্রম। একই সাথে চলছে টিকার প্রথম ডোজের কার্যক্রমও। ঝিনাইদহ জেলায় সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে টিকাদান কর্মসূচি পরিচালিত হচ্ছে। বিস্তারিত শুনুন বাংলাদেশ বেতারের ঝিনাইদহ সংবাদদাতা কোরবান আলীর পাঠানো তথ্যের উপর ভিত্তি করে একটি প্রতিবেদন।
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস শুরুর প্রথম থেকেই ঝিনাইদহ জেলায় করোনা সংক্রমণ প্রতিরোধে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণ করেছে। টিকা প্রদান কার্যক্রম শুরুর প্রথম থেকেই ঝিনাইদহের মানুষও স্বতঃস্ফূর্তভাবে টিকা গ্রহণ করছে। প্রথম টিকা নিয়েছিলাম 16 তারিখে, আজকে দ্বিতীয় টিকা নিলাম। আর এই টিকা নিয়ে আমার এখন পর্যন্ত কোনো সমস্যা আমি ফিল করছি না। আমি প্রথম ডোজ টিকা নিয়েছিলাম 2 মাস আগে। প্রথম ডোজের টিকা নেওয়ার সময় কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আমার হয়নি, সেইভাবে আমি দ্বিতীয় ডোজটা নিলাম। আর এখানকার টিকাদান কর্মসূচি খুবই সুন্দর। সচেতন নাগরিক হিসেবে সবাইকে বলতে চাই যেন সবাই করোনার টিকাটা নিক। এটা আসলে শুধু নিজের জন্য না, সকলের জন্য। টিকাদান কেন্দ্রের ডাক্তার আসিফা আশরাফি আইভি জানান, প্রথম ডোজের পর দ্বিতীয় ডোজের কার্যক্রমও সফলভাবে এগিয়ে চলছে। এখানে ঝিনাইদহ সদর হাসপাতালে কোভিড-19 টিকাদান কার্যক্রম চালু রয়েছে। 40-এর ঊর্ধ্ব যাদের বয়স এবং যারা ফ্রন্ট লাইনার তারা স্বতঃস্ফূর্তভাবে টিকা নিতে আসছেন। আমরা প্রথম ডোজ শেষ করে দ্বিতীয় ডোজের কার্যক্রম শুরু করেছি। প্রথম ডোজটাও চলমান রয়েছে। ঝিনাইদহ জেলার 6 উপজেলাতে ভ্যাকসিনেশন কার্যক্রম পরিচালিত হচ্ছে। সিভিল সার্জন ডাক্তার সেলিনা বেগম জানান, মানুষকে টিকাদানে আগ্রহী করতে প্রচারণা চালানো হচ্ছে। প্রতিদিন আমরা অসংখ্য মানুষকে টিকা দিচ্ছি এবং এর জন্য আমরা মানুষের ভিতরে প্রচারণা চালাচ্ছি যাতে মানুষ করোনার ভ্যাকসিন নেওয়ার জন্য আগ্রহী হয়। গত 8 এপ্রিল থেকে দ্বিতীয় ডোজও শুরু হয়েছে, তো আমরা সেই দ্বিতীয় ডোজও আমরা শুরু করেছি। আমরা ইউনিয়ন পর্যায় পর্যন্ত টিকা দিচ্ছি। মহামারী করোনা ভাইরাস বাংলাদেশেও ভয়ঙ্কর আকার ধারণ করেছে। এ পর্যন্ত কেড়ে নিয়েছে অগণিত প্রাণ। বিশেষজ্ঞদের মতে করোনা মহামারী প্রতিহত করতে সরকারি নির্দেশ ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার। এবছর জনপ্রতি সর্বনিম্ন 70 টাকা এবং সর্বোচ্চ 2310 টাকা ফিতরা ধার্য করা হয়েছে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে আজ জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির এক ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পবিত্র ঈদ উল ফিতরের জামাতের আগে গরিব দুঃখীদের মাঝে ফিতরার টাকা বিতরণ করা হয়ে থাকে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে হেফাজতে ইসলামের সাম্প্রতিক কার্যকলাপের বিরুদ্ধে হাক্কানি আলেম সমাজ আজ এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে বক্তারা বলেন, হেফাজতে ইসলামের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। তাদের এরূপ কার্যকলাপ ইসলাম সমর্থন করে না। ইসলামের লেবাস পরে জ্বালাও পোড়াও করে তারা দেশের সম্পদ ধ্বংস করছে। হেফাজতের দেশবিরোধী ও জনবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার থাকার জন্য আলেম সমাজের প্রতি আহ্বান জানান তারা। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে। বাঙালি বীরের জাতি। 1971 সালে আমরা শত্রুর মোকাবেলা করে বিজয়ী হয়েছি। করোনা ভাইরাস মোকাবেলাও একটা যুদ্ধ। আমরা সকলের প্রচেষ্টা এই যুদ্ধে জয়ী হব ইনশাআল্লাহ। খবরের বাকি অংশ পড়ছি রওশন কবির। বাংলাদেশ 2022 সাল থেকে 3 বছরের জন্য জাতিসংঘের মাদকদ্রব্য নীতি বিষয়ক কেন্দ্রীয় সংস্থা মাদকদ্রব্য কমিশন CND এর সদস্য নির্বাচিত হয়েছে। গতকাল নিউ ইয়র্কে ইকোসকের ব্যবস্থাপনা কমিটির বৈঠকে জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল ইকোসকের সহযোগী সংগঠন CND এর তীব্র প্রতিযোগিতামূলক এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে দ্বিতীয় সর্বোচ্চ 43 ভোট পায় বাংলাদেশ। আজ ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে বাংলাদেশের সঙ্গে সৌদি আরব, রিপাবলিক অব কোরিয়া এবং ইরান সংস্থাটির সদস্য নির্বাচিত হয়। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা জানান, এই নির্বাচনের মধ্য দিয়ে বহুপক্ষীয় ফোরামে বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থার প্রতিফলন ঘটেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার মাদক চোরাচালান বন্ধে জাতীয় পর্যায়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। এছাড়া মাদক পাচার ও অপব্যবহার রোধে আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। ভিয়েনা ভিত্তিক 53 সদস্যের সংগঠন CND বিশ্বব্যাপী মাদক পরিস্থিতি বিশ্লেষণ, সরবরাহ, চাহিদা ও হ্রাস এবং পরামর্শ সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে কর্মপরিকল্পনা গ্রহণ করে থাকে। এছাড়া বাংলাদেশ 2022 সালের জানুয়ারি থেকে আরেক মেয়াদে ইউনিসেফ এবং জাতিসংঘের মহিলা বিষয়ক নির্বাহী বোর্ডেরও সদস্য নির্বাচিত হয়। বর্তমানে এই দুটি সংস্থা নির্বাহী বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম বলেছেন, রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের বিষয়টিকে ইস্যু না বানিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলো কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে যেভাবে তাদের সহায়তা দিয়েছে সেভাবেই দায়িত্ব নিয়ে ভাসানচরেও তাদের পাশে দাঁড়াতে হবে। তিনি আজ বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে একথা বলেন। শাহরিয়ার আলম বলেন, ভাসানচরে 1 লাখ রোহিঙ্গার আবাসনের পরিকল্পনায় এ পর্যন্ত বিভিন্ন সময়ে সরকার 18,500 বেশি রোহিঙ্গা
এলাকাকে ভাসানচরে স্থানান্তর করেছে। চরটিকে বসবাস উপযোগী করতে উন্নত অবকাঠামোর সুযোগ সুবিধা তৈরির জন্য নিজস্ব তহবিল থেকে 35 কোটি মার্কিন ডলারের বেশি অর্থ ব্যয় করেছে বাংলাদেশ। প্রতিমন্ত্রী আরও বলেন, রোহিঙ্গাদের নিজ বাসভূমিতে প্রত্যাবাসনের ব্যাপারে জাতিসংঘ অন্যান্য দেশগুলোকে তাদের প্রতিশ্রুতি অনুযায়ী এগিয়ে আসতে হবে। তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, কোরিয়ান ইপিজেড হাইটেক পার্ক বাংলাদেশি পণ্য রপ্তানি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বন্দনগরী চট্টগ্রামে 100 একর জমির ওপর এই হাইটেক পার্ক গড়ে তোলা হচ্ছে। তিনি আজ ভার্চুয়াল উপায়ে এই পার্কের নির্মাণ কাজ উদ্বোধনকালে কথা বলেন। জুনায়েদ আহমেদ পলক বলেন, দেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগে কোরিয়ার অবস্থান এখন ষষ্ঠ। তিনি বলেন, এখানে অনুকূল অবকাঠামোর সুবিধা ও বিনিয়োগ বান্ধব পরিবেশের কারণে 200-র বেশি কোরিয়ান কোম্পানি এখন বাংলাদেশে বিনিয়োগ করছে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের 9 মাসে পাকিস্তানি বাহিনী ও তাদের দোসররা মানুষ হত্যার পাশাপাশি এই ভূখণ্ডের লাখ লাখ গবাদি পশু, হাঁস মুরগি জবাই করার পাশাপাশি আগুনে পুড়িয়ে হত্যা করে। যুদ্ধে জয় পেলেও চরম খাদ্য সংকটে পড়ে বাংলাদেশের নামের নতুন রাষ্ট্রটি। স্বাধীনতার 50 বছরে এসে জনসংখ্যা দ্বিগুণ বাড়লেও তার সঙ্গে পাল্লা দিয়ে কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে প্রোটিন ও আমিষের উৎপাদন। পুষ্টি চাহিদা পূরণ হওয়ায় বেড়েছে মানুষের গড় আয়ু। বর্তমানে মিঠা পানির মাছ উৎপাদনকারী দেশের তালিকায় বাংলাদেশ বিশ্বে তৃতীয়। মাছ উৎপাদনে বাংলাদেশের সাফল্যের পেছনের গল্প ধারাবাহিক সাফল্য তুলে ধরে রাখতে গৃহীত ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে শুনুন একটি প্রতিবেদন। 1972 সালের 26শে জানুয়ারি তৎকালীন দৈনিক বাংলা পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম ছিল, যুদ্ধবিধ্বস্ত দেশে দেখা দিয়েছে খাদ্য ও পুষ্টি সংকট। স্বাধীনতার 50 বছর পর সেই বাংলাদেশে এখন চাহিদার চেয়ে বেশি উৎপাদিত হচ্ছে মাংস ও ডিম। গত 10 বছরে বাংলাদেশের মাছের উৎপাদন বেড়েছে 53%। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বলছে, 2022 সাল নাগাদ বিশ্বের যে 4টি দেশ মাছ চাষে ব্যাপক সাফল্য অর্জন করবে তার মধ্যে সবার উপরে থাকবে বাংলাদেশ। মিঠা পানির মাছ উৎপাদনে বাংলাদেশের এই সাফল্য অর্জন করতে কোন কোন কারণগুলো বিশেষ ভূমিকা রেখেছে বাংলাদেশ বেতারকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বলছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব রৌনক মাহমুদ। সরকার চাচ্ছিল যে মানুষের যে পুষ্টির এবং আমিষের চাহিদা এটি অভ্যন্তরীণ উৎস থেকে মানুষ যাতে মেটাইতে পারে, সেই কারণে সরকার একদিকে আইন করেছে, বিধিমালা প্রণয়ন করেছে, ঋণের ব্যবস্থা করেছে, প্রশিক্ষণের ব্যবস্থা করেছে, বিভিন্ন উপকরণ সহায়তা দিয়েছে। এগুলোর কারণেই মূলত এই সেক্টরটা ফ্লারিশ করে। আরেকটি হলো আমাদের ইয়াং জেনারেশন, যারা প্রথমে চাকরির পিছনে খুঁজেছে, পরবর্তীতে দেখলো যে চাকরি পাওয়া সহজ না, তখন তারা মাছ, ডেইরি খামার এগুলোর দিকে ঝুঁকেছে এবং তারা এখানে ইনভেস্টমেন্ট করেছে। বাংলাদেশের কৃষি তথ্য সার্ভিসের হিসেব অনুযায়ী দেশে বিলুপ্ত প্রায় মিঠা পানির মাছের প্রজাতির সংখ্যা 64টি। ট্যাংরা, মহাশুল, সরপুটি, টাটকিনি, বাগার, রিঠা, পাঙ্গাস আর চিতল মাছের প্রজাতিগুলো চরম হুমকিতে রয়েছে। গত কয়েক দশক ধরে দেশের জনসংখ্যা বৃদ্ধি, জলাশয়গুলোর আয়তনে সংকোচন, নদী বা জলাশয়ের পানির অপরিমিত ব্যবহার, কৃষিকাজে ব্যবহৃত কীটনাশকের দ্বারা পানির দূষণ এবং মাত্রাতিরিক্ত মাছ ধরার ফলে প্রাকৃতিক জলাশয়ে মাছের সংখ্যা কমতে শুরু করে। তবে দেশীয় জনপ্রিয় মাছ সংরক্ষণে খুব কার্যকর কিছু পদক্ষেপ নেয় সরকার। ফলে প্রায় বিলুপ্তির মুখ থেকে ফিরে এসেছে এমন দেশি মাছের সংখ্যাও এখন বাড়ছে। এমনটাই দাবি করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের এই সচিব। আমাদের বিলুপ্ত প্রায় যে দেশি মাছগুলো ছিল এর মধ্যে 24টি প্রজাতির আমরা কৃত্রিম প্রজনন পদ্ধতি আবিষ্কার করছি, যার কারণে বাজারে এখন স্থানীয় যত মাছ সব অ্যাভেলেবল। আমাদের ইচ্ছা দেশি প্রজাতির যে জনপ্রিয় মাছগুলো আছে সেগুলো চাষাবাদ পদ্ধতি আমরা প্রসার করব। বাংলাদেশকে নিয়ে FAO এর ভবিষ্যৎবাণী বাস্তবে রূপ দিতে তরুণ উদ্যোক্তাদের সহযোগিতায় সব ধরনের প্রস্তুতি সরকারের রয়েছে বলে মন্তব্য সচিব রৌনক মাহমুদের। যেভাবে ইয়াং উদ্যোক্তারা এগিয়ে আসছে, সরকার তাদেরকে সহায়ক ভাবে যা করা দরকার, প্রশিক্ষণ দেওয়া দরকার, ইনফ্রাস্ট্রাকচার করে দেওয়া দরকার, অথবা তাদেরকে লোন দেওয়ার ব্যবস্থা করা দরকার, সেটি করবে এবং ইনশাআল্লাহ FAOর যে ভবিষ্যৎবাণী শুধু ওই টার্গেট না, আমরা সেই টার্গেট অতিক্রম করবো ইনশাআল্লাহ। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার। বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়। অ্যাপসের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপসটি।
এবারে আন্তর্জাতিক সংবাদ। ভারতে এক অক্সিজেন ট্যাঙ্কারে ছিদ্রের কারণে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় একটি হাসপাতালে অন্তত 22 জন কোভিড রোগী আজ মারা গেছে। মহারাষ্ট্র রাজ্যের নাসিক সিটিতে জাকির হোসেন হাসপাতালে আজ অক্সিজেন ট্যাঙ্কার থেকে একটি স্টোরেজ ট্যাঙ্কে অক্সিজেন ভরার সময় এই দুর্ঘটনা ঘটে। হতভাগ্য সবাই ভেন্টিলেটরে ছিল এবং তাদের অব্যাহত অক্সিজেন সরবরাহের প্রয়োজন ছিল। কর্মকর্তারা বলছেন প্রায় 30 মিনিট ভেন্টিলেটরে অক্সিজেনের কোনো প্রবাহ ছিল না, যার ফলে মৃত্যুর ঘটনা ঘটেছে। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা 30,61,000 ছাড়িয়েছে এবং আক্রান্ত হয়েছেন 14,37,00,000 বেশি। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত 12,20,00,000 বেশি সুস্থ হয়েছেন। এদিকে ভারতে করোনায় গত 24 ঘন্টায় একদিনে সর্বোচ্চ 2,023 জনের মৃত্যু হয়েছে এবং নতুন আক্রান্তের সংখ্যা 2,95,000 বেশি। ইউরোপের ওষুধ নিয়ন্ত্রণকারী সংস্থা জনসন অ্যান্ড জনসনের টিকা সমর্থন করার পর ইউরোপের দেশগুলো এই প্রতিষ্ঠানের কোভিড-19 টিকা সরবরাহ পুনরায় শুরু করা এবং টিকাদান কার্যক্রম জোরদারের প্রস্তুতি নিচ্ছে। ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি বলেছে তারা এই টিকাকে নিরাপদ বিবেচনা করছে এবং এটি ব্যবহার করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি তারা ইউরোপীয় সদস্য দেশগুলোর উপরই ছেড়ে দিচ্ছে। খেলার খবর। ক্রিকেট। ক্যান্ডিতে প্রথম টেস্টের আজ উদ্বোধনী দিনের খেলা শেষে স্বাগতিক শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশ প্রথম ইনিংসে 2 উইকেটে 302 রান করে বড় ইনিংসের দিকে এগিয়ে যাচ্ছে। দলের নাজমুল হোসেন শান্ত 126 এবং অধিনায়ক মুমিনুল হক 64 রানে অপরাজিত রয়েছে। এছাড়া উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল 90 রান করে আউট হয়ে যান। আগামীকাল বাংলাদেশ সময় সকাল 10:30টায় দ্বিতীয় দিনের খেলা মাঠে করাবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। সেহরি ও ইফতারের সময়সূচি। ঢাকা এর পার্শ্ববর্তী এলাকায় আজ সেহরির শেষ সময় ভোর 4:07 এবং আগামীকাল ইফতার সন্ধে 6:27। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া ও কুষ্টিয়া অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরগুলোকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুস্থ, ভাসমান ও অসচ্ছল মানুষদের সহায়তার লক্ষ্যে 10,50,00,000 টাকা বরাদ্দ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্যোগ সংকটে শুধু কথা না বলে বিএনপিকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের। ভারতের পাশাপাশি অন্যান্য দেশ থেকেও করোনার টিকা আমদানি করবে সরকার, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। টিকা নিয়ে গুজব না ছড়াতে গণমাধ্যমকে সতর্ক থাকার আহ্বান। দেশে করোনা ভাইরাসে একদিনে আরও 95 জনের মৃত্যু, মোট মৃতের সংখ্যা 10,683। এবছর জনপ্রতি ফিতরা সর্বনিম্ন 70 টাকা এবং সর্বোচ্চ 2,310 টাকা নির্ধারণ। 2022 সাল থেকে 3 বছরের জন্য জাতিসংঘের মাদকদ্রব্য নীতি বিষয়ক কেন্দ্রীয় সংস্থা সিএনডির সদস্য নির্বাচিত হল বাংলাদেশ। ভারতের মহারাষ্ট্রে অক্সিজেন সরবরাহের জটিলতায় অন্তত 22 জন করোনা রোগীর মৃত্যু, দেশটিতে দৈনিক মৃত্যুর সংখ্যা 2000 ছাড়াল। এবং ক্যান্ডিতে স্বাগতিক শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিন শেষে নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশের সংগ্রহ 2 উইকেটে 302। খবর শেষ হলো।